এই গ্রামীণ ব্যাংকের যে মডেল, এটা তো রেজিস্টার্ড ট্রেডমার্ক। এই টাকাটা পাবে গ্রামীণ ব্যাংক, এই টাকাটার পার্সেন্টেজ ইউনুস পায় কেন? আমার মাথায় আসে না, আমার মাথায় ঢুকতেছে না। উনি বলছে আমরা কি ওনার কথা বিশ্বাস করবো না? একজন নোবেল লরিয়েট, আপনি কি বলেন? উনি বলছেন ওনার কাছে কোনো টাকা পয়সা নাই, অর্থ করে নিয়ে উনি কিসের ট্যাক্স দিবেন? সেটা একটা দেশের মানুষও সেটা বিশ্বাস করেছে, সবাই জানে যে ওনার কাছে আসলে ওনাকে দেখতেও সেরকমই মনে হয়। উনি যেভাবে চাল চলে ওনার, এবং দেশীয় ওনার গ্রামীণ চেকের কোটি পাঞ্জাবি, আমার মাথায় আসে না। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আপনারা ওনাকে সবসময় দেখেন না যে উনি গ্রামীণ ব্যাংকের কোটি পরে, তার জীবনে কিন্তু কত আড়ম্বর নাই। হ্যাঁ, একটা কেস করে ঘুরে। একটা কথা মাথায় রাখবেন, একটা কথা আমি আপনাদেরকে একটু বলি, এটা একটু বুঝতে সুবিধা হবে। তাকে তো সাইকোপ্যাথ বলেছি, যদিও হাসানকে বলেছে তাকে এত আপডেট করাটা ঠিক হবে না, তাকে চোর বলাটাই যুক্তিযুক্ত। ক্লেপ্টোম্যানিয়াক বলে একটা শব্দের সাথে আপনি পরিচিত আছেন? ক্লেপ্টোম্যানিয়াক, জি। ক্লেপ্টোম্যানিয়াকের ব্যাপারটা যেটা হচ্ছে, সাধারণ দর্শকের জন্য বলি, যে একটা মানুষের সমস্ত কিছু আছে, কিন্তু কোনো একটা জায়গাতে গেলে তার টেন্ডেন্সি হচ্ছে ওইটা নিয়ে আসা, চুরি করা। এটা তার অভ্যাস বা এক ধরনের রোগ। যদিও বড় লোকের ক্ষেত্রে এই রোগের কথা বলা হয়, গরিব কেউ করলে তাকে গণধোলাই দেওয়া হয়, চোর বলে। একটা মানুষের জীবনে ইউনুসের যত টাকা আছে, আমার মনে হয় না বাংলাদেশে কোনো মানুষের তত টাকা আছে। ঠিক আছে, বাংলাদেশে এখন পর্যন্ত ধনী হয়েছে, আমার কাছে ডকুমেন্টস তাই সাজেস্ট করে। ওর কিন্তু এই টাকাটা সে কোনোদিনই ভোগ করে যেতে পারবে না। প্রথম স্ত্রীকে ব্যাপকভাবে মারধর, তারপরে তার প্রথম স্ত্রী বলেছিল যে ও একটা মানসিকভাবে অসুস্থ একজন মানুষ। কেমন তার মেয়েটা আপনি জানেন যে মনিকা ইউনুস, এরা কিন্তু সবাই এত টাকা ভোগ করে যেতে পারবে না। কিন্তু কিছু মানুষের রোগ আছে যে আমি টাকা কামাবো, ভোগ করতে পারি আর না পারি। যেহেতু সে একটা দেশকে দখল করে ফেলেছে তার সন্ত্রাসীর মাধ্যমে, ফলে তার কিন্তু এই মেন্টাল গড়ন পঠন, এগুলো বিশ্লেষণের দরকার আছে। ভবিষ্যতে হয়তো বা আমি করব বা কেউ করবে, এগুলো ভবিষ্যতে তো আর সে মুক্তি পাবে না, ইতিহাস তাকে কোনোদিন মুক্তি দিবে না, দেশকে সে যে অবস্থায় নিয়েছে। আচ্ছা, আমরা প্রসঙ্গটাতে যদি এই প্রসঙ্গ থেকে আমরা জাম্প করে যদি আরাকান আর্মি এখন যা যা চলছে এই জায়গাটাতে আমরা আসি, প্রথম ব্যাপার হচ্ছে আরাকান আর্মি কারা? আরাকান আর্মি বুদ্ধিস্ট বেসড একটা রেভলিউশনারি সংগঠন। এরা যে জান্তা গভর্নমেন্ট আছে তাদেরকে মানে না, তাদের আইডিওলজি মানে না। তারা মনে করে এই রাখাইন স্টেটটা তাদের, এটা তাদের চাই। মাথায় রাখতে হবে যে এই রাখাইন স্টেটের বা এই পুরো জায়গাটাতে আরেকটা গ্রুপের আপনার স্টেক আছে, সেটা হচ্ছে রোহিঙ্গা। রোহিঙ্গাদেরকে তো আরাকান আর্মি এখানে মনে করে যে তারা হচ্ছে বাংলাদেশি, তাদের এই অঞ্চল তাদের কখনোই ছিল না। ফলে এরা এটা দখলে গেছে অলরেডি। তাদের 7,000 8,000 মনে হয় সৈনিক টনিক আছে, আমি জানি না এক্স্যাক্টলি সংখ্যাটা কত। মুশকিল হচ্ছে বাংলাদেশের সাথে ব্যাপারটা 40,000 না, 40,000 দিয়ে তারা এটা দখল করেছে। হয়তোবা তারা স্বায়ত্তশাসন চাবে। মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিল যে এই অঞ্চলটা প্লাস হচ্ছে মণিপুর, মিজোরাম, এরকম একটা 3টা অঞ্চল মিলে একটা খ্রিস্টান স্টেট করতে চায়, একটা রাষ্ট্র বানাতে চায়। এটা পত্রপত্রিকায় দেখেছি। আপনি অবাক হবেন না যে আগামী 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে তারা স্বাধীনতা ঘোষণা করে ফেললে, একটা বুদ্ধিস্ট রাষ্ট্র ঘোষণা করে ফেললে। কারণ এই জায়গাতে কিন্তু প্রবলভাবে গ্যাস, তারপরে তেল, এগুলোর ব্যাপার বা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, যেটা কিন্তু অনেকটা চায়নার দখলে বা চায়নার একটা নিয়ন্ত্রণে আছে। ফলে এই জায়গাতে যে শুধুমাত্র মায়ানমারের অধ্যুষিত ব্যাপার তাও না, তারা এই মংডু, তারপরে হচ্ছে যে আরো যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো ছেড়ে এই আর্মির একটা বড় ধরনের হামলা আমাদের এই রোহিঙ্গাদের প্রতিও হতে পারে। আমার কাছে একটা তথ্য আছে বা একটা আলোচনার জায়গা, এখানে আমি দেখেছি একজন আলোচনা করছিলেন যে রোহিঙ্গাদেরকেও এখানে বাংলাদেশ সেনাবাহিনী আরসাকে, আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী খুব সম্ভবত আরসাকে ফান্ডিং করে। এটা তো আর এখন লুকানো কোনো বিষয় না। অর্থাৎ এদেরকে টাকা পয়সা দিয়ে যাতে এরা জান্তা বাহিনীর এগেনস্টে ফাইট করতে পারে, বাংলাদেশের এখনকার সেনাবাহিনী কিন্তু এদেরকে ফান্ডিং করে। ফলে এই আরসা এবং এই আরাকান আর্মি, এদের ভেতর একটা যুদ্ধ অবশ্যম্ভাবী, যার ফলে বাংলাদেশ অঞ্চলেও এরা এন্ট্রি নিতে পারে।
এখন বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের বিজিবি তাদের যে সামর্থ্য, সেটা ধরেন ভারতের যে নাইট গার্ড আছে, যারা বিভিন্ন অ্যাপার্টমেন্ট দেখাশোনা করে, নাইট ওয়াচম্যান, এদের সাথে টেকার মতো শক্তি আছে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। মানে আমার অভিজ্ঞতা বলে, যাকে এগুলা বললে অনেকে আমাকে বলে ভাই এগুলা কেন বলেন, এগুলা বলা ঠিক না, যাকে এগুলা বলবো না। তবে বাংলাদেশ আর্মির সক্ষমতা, কারণ গত 54 বছরে বাংলাদেশ আর্মি কোনো যুদ্ধ করেছে না, যুদ্ধ করে শান্তি মিশনে গিয়েছেন, সেখানে যুদ্ধ করেছেন, এবং বাংলাদেশের সাথে আর কোনো যুদ্ধ হবে না সেটাও আমরা সবাই জানি, দেখতে পাচ্ছি এটা। তবে উস্কানি দেয়া হচ্ছে ভারতকে যে যুদ্ধ করো এরকম একটা। আমার আসলে একটু মাঝে মধ্যে আমার নিজেরই একটু খারাপ লাগতে থাকে, কারণ আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রো আর্মি একজন মানুষ, প্রো সেনাবাহিনী, কিন্তু আজকের এই সেনাবাহিনীর এই বিট্রিয়াল আমি কোনোভাবে নিতে পারিনি এবং এটা নেওয়ার মতো না। ফলে আমাকে হয়তো বা তীব্র সমালোচনা করতে হয়। হোয়াটএভার ইট ইজ, যে এই অঞ্চলটাতে আপনার এখন ইউনিট টু ওয়াচ, বিকজ আমার কাছে মনে হয় আরাকান আর্মি এবং আনসার একটা ব্যাটল এখানে হতে পারে, যেটাতে বাংলাদেশ গভর্নমেন্টও নানানভাবে এবং চারদিক থেকে কিন্তু ঘিরে ফেলছে এই অঞ্চলটাকে, বাংলাদেশের ওই অঞ্চলটাকে, কাগড়াছড়ি, বান্দরবন সেক্টর। আমার মনে হয় যে সামনে আরো বেশ কিছু সিকিউরিটি থ্রেট এবং দেখার বিষয় আছে। জি, যেমন আমি আপনার প্রোগ্রামের একটা উদাহরণ দিই। কেমন? এই যে আপনি আজকে আমাকে হাসান ভাইকে আনলেন, আমাকে আর হাসান ভাইকে বাংলাদেশের কোন মেইন স্ট্রিম মিডিয়া এই মুহূর্তে আনবে? দুটো কারণে আনবে না। একটা হচ্ছে যদি ধরেন কোন একটা মিডিয়া যারা চালাচ্ছি হচ্ছে বিএনপি জামাত, তারা অন প্রিন্সিপলে তারা আনবে না, কারণ তারা আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের ভার্সনটা তারা শুনবে না। আচ্ছা, আরেকটা মিডিয়া ধরেন তাদের সাহস আছে কিন্তু তারা চায় আনতে, কিন্তু আনবে না ভয়ে। যদি আমাকে আনলে তাদের অফিসে এসে ভাঙচুর করে, যেমন আমার ফেসবুকের একটা পোস্ট নিয়ে প্রত্যেকটা পত্রিকাতে আলাদাভাবে ফোন দেওয়া হয়েছিল, যে শফিক যে আছে, শফিকুল, যে ধরেন যার কোনো চাল ছিল না, চুলও ছিল না, যাকে কেউ কখনো চিনতই না, সে এখন সাংবাদিক সমাজের অধিপতি সেজে বসে গেছে। সেই লোকটি সবাইকে ফোন করে করে বলছে যাতে আমাকে কোনোভাবে সামনে না আনা হয়। 5ই অগাস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যে কয়জন মানুষ কথা বলছেন, অনেকেই বলছেন, তাদের মধ্যে অতি ক্ষুদ্র একজন আমি। তো আমাদেরকে কেন দেখাবে না বা আমাদের কথা কেন বলছে না? কারণ আমাদের ভার্সনটা যদি শোনে ওদের ভয় হচ্ছে যদি বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, এই যে আজকে আপনি আমাকে প্রোগ্রামে নিয়ে আসছেন, যত মানুষ এটা দেখবে, যত মানুষ এটা শেয়ার করবে, ওই টিভি অত মানুষ দেখবে না। এটা শুধু নিজু মজুমদার এসছে বলে না, এটা যদি আপনি অন্য কাউকে আনতেন যে ও ভিন্ন কিছু শুনতে চায়। মানুষের একটা কমন টেন্ডেন্সি কি জানেন ইসমাইল ভাই? সেটা হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট। অর্থাৎ যে ক্ষমতায় থাকে তাকে কোনো এক কারণে মানুষ তার পাল্টা বক্তব্যটা শুনতে চায়। আর এখনকার পরিস্থিতি আরো ভিন্ন, যে আওয়ামী লীগের ব্যক্তিরা কি বলছে তাদের কথা আমি শুনতে চাই, তাদের ভার্সনটা শুনতে চাই। ফলে আমি মনে করি যে এই যে আপনাদের যে অল্টারনেটিভ মিডিয়া, অর্থাৎ ইউটিউব, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট, এগুলো এখন এই কারণে এত জনপ্রিয় হয়ে যাচ্ছে। আচ্ছা, কিছু আমি একটু যুক্ত করি আর একটু কিছু বিষয়, যেমন ভিন্ন মতাবলম্বী যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন, অথবা অন্য ধর্ম যারা রয়েছেন, অথবা আওয়ামী লীগের বিরুদ্ধে, অথবা দেশে অন্য কোনো সন্ত্রাস নৈরাজ্য যেগুলো হচ্ছে, সেগুলো মেইন স্ট্রিম মিডিয়া আসছে না, যেগুলো আসা উচিত আর কি। সেই জন্য বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে কিনা সাধারণ মানুষ, আমি সেটা একটু কারণ সত্য তথ্যগুলো আসছে না। এই যে আমি আপনাকে বলি, একটা ভদ্র মহিলা নামাজ পড়ছিল, ছেলের নাম ওয়াহিদুজ্জামান অমিত, তাকে খুঁজতে এসে মায়ের মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলেছে। মনিরানী কর্মকার, আপনার পূর্বধলা ইউনিয়নের, আপনার ময়মনসিংহের, সে ছিল মহিলা সমিতির চেয়ারম্যান বা সাবেক চেয়ারম্যান। উনাকে খুঁজতে এসে উনার মার আঙ্গুলগুলো কেটে দিয়েছে। দুজন নাবালক বাচ্চাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। রায়হান এবং মাসুদ রানা আপনার চাঁপাইনবাবগঞ্জে জয় বাংলা লিখেছে আপনার দেয়ালের মধ্যে। মাসুদ রানা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি, রাজশাহীর নাচলের আওয়ামী লীগের কর্মী, ধরেই দুজনকে মেরে ফেলেছে বাজারের মধ্যে গণপিটুনি দিয়ে। মাহবুবুর রহমান বীর মুক্তিযোদ্ধা, তার মেয়েকে নিয়ে ফুল দিতে এসছে সাভার স্মৃতিসৌধে, গ্রেফতার করেছে। কি কাহিনী? পরে দেখা গেল তাদের বিরুদ্ধে কোনো মামলা টামলা কিছু ছিল না। নতুন করে 5ই অগস্টের পরে যে অনেকগুলো মার্ডার মামলা হয়েছে, একটাতে ঢুকিয়ে দিয়েছে ওই অজ্ঞাতনামা ক্যাটাগরিতে। মেয়েকে মুক্তি দিয়ে দিয়েছে, কিন্তু বাবাকে একটা মামলাতে ফাঁসিয়ে দিয়েছে।
নাটোরের সেবায়েত, হ্যাঁ, তরুণ দাস 23 বছর ধরে সে নাটোরের মহাশ্মশান এই জায়গাতে মন্দিরে সে সেবায়েত, আজকে তাকে মেরে ফেলেছে। ঠিক আছে, জি আপনার জি জি পাবনার মতিলাল চর মনে হয় বা মতিলালপুর সদরের এক ভদ্রলোক, তিনি ইউপি চেয়ারম্যান, তিনি জয় বাংলা গানটা আপনার ছেড়েছেন, এই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তো এইসব খবরগুলো কি আপনি মিডিয়াতে দেখেছেন? আর দেখলেও না, না। এটা ডিস্টর্ট ভার্সন দেখেছেন, তো এটা সত্য তো মানুষ জানতে পারছে না, তাই না? অনেক চমৎকার সামাজিক চমৎকার। যোগাযোগ আপনার মাধ্যম কাছে কেন জনপ্রিয় হচ্ছে? জি, এইসব কারণে মেইন স্ট্রিম মিডিয়া যেহেতু আসছে না, সেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর মানুষ নির্ভর করছে এখন। জি, যাই হোক, নিজাম মজুমদার সাহেব, আপনাকে আমরা পেয়েছি। আপনি সুদূর ইংল্যান্ড থেকে যুক্ত হয়েছেন, আমাদের সাথে অনেক কথা বলেছেন, অনেক তথ্য উপস্থাপন করেছেন। হাসান ভাই সম্ভবত যুক্ত হতে পারছেন না, আপনাকে ধন্যবাদ জানিয়ে, এবং দর্শক মন্ডলী যারা রয়েছেন, অনেক অনেক কমেন্টস কিন্তু এসছে, শত শত হাজার হাজার। নিজাম ভাই, আমরা কিন্তু স্ক্রিনে শো করেছি অনেকদিন পর কি অনেক 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 ধৈর্য। নিজাম ভাই সত্য কথা বলেছেন। কিছু আমার মনে হয় কিছু কমেন্ট নিতে পারেন, 4-5টা কমেন্টের অ্যান্সার দেওয়া উচিত, বেচারারা দেখে এত কষ্ট করে, ওনাদের কথার জবাব দেওয়া উচিত। মুন্না, কিছু কমেন্টস যদি একটু নিজাম ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথার উত্তর দেওয়া যায়, যদি একটু শো করতে পারো। জয় সাহা, তিনি বলেছেন নিঝুম মজুমদার সত্যি কথা বলেছেন। নাজিম উদ্দিন, তিনি লিখেছেন এরকম হাজারো দলিল আপার জন্য অপেক্ষা করছে, যে যাই বলি কেউ কিন্তু পালায় চলে যায়নি, ফ্যাসিস্টরা পালায় না, তখনকার বিরোধ দলের সবাই দেশে থেকে সাহসিকতার সহিত লড়াই চালিয়ে গেছে। নেক্সট, কি ফ্যাসিস্টরা পালায় যায় না, কি তাহলে কি হচ্ছে, তখনকার বিরোধী দলের সবাই দেশে থেকে সাহসিকতার পরিচয়, মানে আপনারা পালিয়ে গেছেন। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, ওনার কথা বলেছেন আর কি, উনি শেখ হাসিনা তো বারবারই একটা কথা বলেছি যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর একটা প্লেনে চড়ে কোনো মানুষ পালাতে পারে? বাংলাদেশ বিমান বাহিনীর অফিসাররা, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অফিসাররা তাকে বিমান বাহিনীর করে একটা নিরাপদ স্থানে সরিয়ে রেখেছেন জঙ্গি হামলার প্রেক্ষিতে। যেহেতু বাংলাদেশ একটা দখলদার বাহিনীর আন্ডারে আছে, বাংলাদেশ এখন পরাধীন, ফলে বাংলাদেশের যে ভ্যালিড প্রধানমন্ত্রী তাকে একটা নিরাপদ জায়গাতে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু পালিয়ে যাননি। তাকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, মাথায় রাখতে হবে, তিনি নিজে যান নাই, আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিমানে করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। সিম্পল। আচ্ছা, রাফি হোসেন লিখেছেন ইসমাইল ভাই, আগামীকাল থেকে দৈনিক আমার দেশ পত্রিকা বেরোচ্ছে, প্রায় 11 বছর পর। আপনার কি প্রত্যাশা থাকছে? আমার না, আমাদের মজুমদার ভাই যদি বলেন একটু। এরকম একটা রাজাকারের পত্রিকার কাছ থেকে, এরকম একটা মানে বিএনপির মুখপাত্রের কাছ থেকে আপনি কি প্রত্যাশা থাকবে বলেন তো ভাই? এটা একটা মানে সবাই জানে যে আমার দেশ হচ্ছে একটা বিএনপি জামাতের পত্রিকা। পুরোটা পত্রিকা জুড়ে ভারতের বিরুদ্ধে বলবে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে, বাংলাদেশের বিরুদ্ধে বলবে, আর পাকিস্তান বন্দনা করবে। এই তো এই পত্রিকা, এইসব পত্রিকা কোনোদিন এক পক্ষের জন্য জনপ্রিয় হবে, অন্যদের জন্য এগুলো আসলে কোনো পত্রিকাই না। আচ্ছা, এই ইয়েতুল লিখেছেন 71-75-এর মতোই জয় বাংলা বলায় মরতে হচ্ছে, এর মুক্তি কবে? নিঝুম ভাই, আপনাকে বলেছে কোনটা, কিসের মুক্তি? মানে জয় বাংলা 71 আর 75-এর মতোই জয় বাংলা বলায় মরতে হচ্ছে, এর মুক্তি কবে নিঝুম ভাই? আমি যেটা বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন এবং যারা সমর্থকরা আছেন, আপনারা মানসিকভাবে একটু প্রস্তুতি রাখেন, এমন ভাবে নিজেদেরকে তৈরি করুন যাতে ডাক দেওয়ার সাথে সাথে নামতে পারেন রাস্তায়। আমার মনে হয় ভালো কিছু আসছে, আমার মনে হয় আনন্দের কিছু আসছে। আপনারা নিজেদেরকে ওইভাবে প্রস্তুতি রাখুন, সময় খুব নিকটে এসছে বলে আমার ব্যক্তিগত অভিমত। আপনার আর্মির ক্যাপ্টেন সে পর্যন্ত ডাকাতি করেছে। এই যে মামলাগুলো হচ্ছে, এই যে শত শত মামলা, এগুলো কিন্তু বাণিজ্য। আপনি জানেন যে সেনাবাহিনী এই যে ওয়াকার কত টাকা পেয়েছে এখানে ভাগ? ওয়াকার এখানে অনেক টাকা পেয়েছে। হ্যাঁ, এই ওয়াকার এখানে অনেক টাকা ভাগ পেয়েছে। সেনাবাহিনী তো এখন রীতিমতো সেনাবাহিনীর একটা অংশ। একটু আগে আমি আপনাকে বলি, একটা মজার গল্প বলি, এটা মনে হয় বলা প্রয়োজন। কিছুক্ষণ আগে আমি ক্যাপ্টেন তানভীর নামে এক ছেলেকে চেইস করলাম। সে বিয়ে করতে যাচ্ছে, তার ফোন নাম্বার আমার কাছে আছে।
আমি তার ফোন নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে আমার মনে হয় বলা প্রয়োজন। একটু দাঁড়ান, ফোন নাম্বার বলা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। একটু 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 বলি আমি আপনাকে, একটু শুনেন না, জিনিসটা একটু জানা প্রয়োজন। জি। এই ক্যাপ্টেন তানভীর, যার ফোন নাম্বার হচ্ছে 01753405956, এই ছেলেটি একেবারে গুড়া সেনাবাহিনী, অর্থাৎ 2 দিন আগে সেনাবাহিনীতে ঢুকেছে। এই গুড়া আপনার বরিশালে যখন 5ই অগাস্টে, সে ছিল সম্ভবত বরিশালে জামাত ইসলামের একটা প্রোগ্রামে। এই ছেলে করলো কি, 5ই অগস্টের পরে সে মিষ্টি বিলালো। আমি এটাও নট শিওর এই ছেলে আরবিতে ঢুকলো কিভাবে। সাইজ 5 ফুট 2 ইঞ্চির উপরে হওয়ার কথা না, একদম ছোটখাটো একটা ছেলে, এ বিয়ে করতে যাচ্ছে, এ এখন ক্যাপ্টেন। একে আমি জিজ্ঞেস করেছি যে আপনি এই ভিডিওটা আপনার কিনা, আমি তাকে টেক্সট করে জিজ্ঞেস করলাম যে এই ভিডিও আপনার কিনা। সে বলছে যে নো কমেন্টস। আমি বললাম যে আচ্ছা, খুব ভালো কথা, নো কমেন্টস মানে তার মানে এটা আপনি। বলে